অর্থাৎ আজকের যে আমাদের বিষয় সেটা হচ্ছে পুরাণ, এবং পুরাণ মানে কি, পুরাণের অর্থ কি, সেই সমস্ত বিষয়গুলো একটু একটু করে জানবো। পুরাণ শব্দ অর্থ হচ্ছে প্রাচীন কাহিনী। পুরাণ বলতে আমরা ইতিহাসকে বিশেষ করে বুঝে থাকি, এবং সেই ইতিহাস এবং পুরাণ যে ভিন্ন বা এটাও নয়, আবার অনেকে বলবে হ্যাঁ এটা ভিন্ন। অর্থাৎ নানা রকম প্রশ্ন, নানা রকম মানুষের কিন্তু নানা রকম প্রশ্ন আছে, ঠিক আছে। তবুও কিন্তু আমাদের জানতে হবে যে আসলে পুরাণ মানে কি বোঝায়, বা পুরাণের বিষয় কি, পুরাণের আলোচ্য বিষয় বা কি, এবং কোন কোন পুরাণগুলিতে কি কি গল্প আছে, বা কোন কোন মূল কাহিনীগুলো আছে, কটা অধ্যায় উল্লেখযোগ্য, সেই জায়গাগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। তাই এবার প্রাচীন সাহিত্যের সংহিতা বা পুরাণ কাব্য প্রভৃতি শব্দগুলি কিন্তু বহু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। শুধুমাত্র যে একটা অর্থে ব্যবহৃত হয়েছে এমনটা নয়। পুরাণ বলতে সমগ্র সাহিত্যকে বিশেষ করে বুঝিয়ে থাকে। এবং প্রাচীন সাহিত্যে শুধুমাত্র যে রামায়ণ, মহাভারত, পুরাণ, মহাভারতও কিন্তু পুরাণ। আপনি যদি বলেন যে মহাভারত পুরাণ নয়, এমনটা নয়। মহাভারতও কিন্তু আমাদের কাছে পুরাণ। এবং পুরাণ বলতে কি, ইতিহাস সমৃদ্ধ গ্রন্থ, ঠিক আছে। তাহলে রামায়ণও পুরাণ, আবার ইতিহাসও কিন্তু পুরাণ। তাহলে পুরাণ বলতে কিন্তু আমরা ইতিহাসকেও বোঝাচ্ছি, রামায়ণকেও বোঝাচ্ছি, মহাভারতকেও বোঝাচ্ছি। তাহলে এই যে সূত্র সাহিত্যে পুরাণ নামক যে পৃথক শ্রেণীর যে সাহিত্যের রচনার উল্লেখ আছে সেটা কি, এবং বেদ এবং উপনিষদের বিভিন্ন বিদ্যার তালিকায় ইতিহাস এবং পুরাণের নামও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। শতপথ ব্রাহ্মণে আমরা পাচ্ছি, দেখুন 11-5-68-তে ইতিহাস, পুরাণ, গাথা এবং নারাশংস শব্দগুলির একত্রিত কিন্তু উল্লেখ আছে। এবং সেই উল্লেখটা কি, এবং সেই উল্লেখ থেকে কি অনুমিত হচ্ছে যে এগুলি প্রাচীন ইতিহাসের মৌল উপাদান ছিল। অথর্ববেদের চতুর্বেদের সঙ্গে পুরাণ নামটি কিন্তু উল্লেখিত। তাহলে অথর্ববেদেও কিন্তু পুরাণের কথা উল্লেখ আছে। এবং শতপথ ব্রাহ্মণে 11-5-68-তে আছেই। আবার কিন্তু 4-3-12-13 পরিপ্লবে ইতিহাস ও বেদ ও পুরাণ বেদ পাঠের উল্লেখ আছে। এই কথা কিন্তু উল্লেখ আছে। গোপাল ব্রাহ্মণে উল্লেখ আছে 1-10, অর্থাৎ ভিন্ন রূপে পঞ্চবেদের নাম উক্ত সর্ববেদ, অসুরবেদ, পিশাচবেদ, ইতিহাস বেদ ও পুরাণবেদ, মানে ইতিহাস বেদ এবং পুরাণ বেদও কিন্তু বলা হচ্ছে। ছান্দোগ্য উপনিষদে আছে 3-4-1-2, ইতিহাস ও পুরাণ ও পঞ্চম বেদ, এই কথা উল্লেখ আছে। বৃহদারণ্যক উপনিষদেও আছে 2-4-10, কি আছে, ইতিহাস এবং পুরাণকে 4 বেদের তুল্য মর্যাদা দেওয়া হয়েছে। আবার নিরুক্ত মতেও কিন্তু আমরা পাচ্ছি 3-19 এবং 2-10-এ পুরাণ এবং ইতিহাস শব্দের অর্থ হলো পুরাণম কস্মাৎ পুরাণবং ভবতি, অর্থাৎ নিদানভূতম ইতি ছ এবং আসিত ইতি যত্র উচ্যতে স ইতিহাস। দুর্গাচার্যের কিন্তু টিকাতে কিন্তু এই কথা উল্লেখ আছে, নিদানভূতম ইতি হ এবং আসিত ইতি যত্র উচ্যতে স ইতিহাস। তাহলে এই লাইনটাও কিন্তু তুলে দিতে পারে, এই লাইনও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে এই লাইনটি বা এই কথাটি পুরাণ সম্পর্কে কে বলেছেন, দুর্গাচার্য। তারপরে নিরুক্তে দেবাপি শান্তনু প্রভৃতি কাহিনী কিন্তু ইতিহাস নামে অভিহিত হয়েছে। নিরুক্তেও কিন্তু এই কথা উল্লেখ আছে। তারপরে কৌটিল্যের অর্থশাস্ত্রে 1-5 ইতিহাস বলতে পুরাণ, ইতিবৃত্ত, আখ্যায়িকা, উদাহরণ, ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্রকে বিশেষ করে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে পতঞ্জলির মহাভাষ্যে, ঠিক আছে, পাণিনির যে সূত্র তার উপরে যে মহাভাষ্য করেছে পতঞ্জলি, সেই মহাভাষ্য কিন্তু 4-2-59 এবং 60-এ কিন্তু 59-60-এ কিন্তু আমরা এই পুরাণের কথা পাচ্ছি। বলছে ইতিহাস এবং পুরাণকে পৃথক পৃথক রচনা রূপে বিবেচনা করা হয়েছে। ওখানে আবার 2 রকম ভাগে বলছে, ঠিক আছে। বলছে এবং উভয় বিষয়ে পণ্ডিতকে যথাক্রমে ঐতিহাসিক এবং পৌরাণিক শব্দে অভিহিত করছে। মহাভারত শাস্ত্র পুরাণ ইতিহাস নামে প্রসিদ্ধ, এই কথা আবার অমর কোষও আছে। অমর কোষে বলছে 1-6-4-5 ইতিহাস হলো পুরাবৃত্ত এবং পুরাণ হচ্ছে লক্ষণ বিশিষ্ট রচনা। প্রাচীন পুরাণগুলিতে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী পুরাণ হলো পুরাকালের বিবরণ। মানে প্রথমে একটু ধারণা দিচ্ছি, তারপরে পয়েন্টগুলো বলছি কোন কোন জায়গাগুলো আমাদের বিশেষ করে পড়তে হবে। এই পুরাণগুলিতে আমরা বিশেষ করে ব্রাহ্মণ, উপনিষদ, বৌদ্ধ সাহিত্যের যে ইতিহাস, সেই পুরাণও কিন্তু প্রায় সমার্থ। কেননা আমরা যখন বেদের মূল রচনার পরে ব্রাহ্মণ সাহিত্যগুলোর মধ্যে যাচ্ছি, শতপথ ব্রাহ্মণ দেখুন, ঐতর ব্রাহ্মণ দেখুন, নাভানির্দিষ্ট যে উপাখ্যান, বিভিন্ন উপাখ্যানগুলি আছে, বিভিন্ন যজ্ঞের কথা আলোচনা করা আছে, যজ্ঞের নিয়মাবলী কি, যজ্ঞে কি কি জিনিস করতে হবে, যজ্ঞের ফলে কি কি লাভ হবে, এই সমস্ত বিষয়ে যেমন আলোচনা আছে, পুরাণেও কিন্তু আমাদের সেই রকম আলোচনাই আছে। কোনো একজন দেবতার উদ্দেশ্য, কোনো একজন দেবতা কি কি করলো, তার ভক্তদের জন্য কি কি করেছে, এইরকম নানা রকম কথা কিন্তু আমাদের পুরাণে বর্ণিত হয়েছে। তেমনটা কিন্তু বৈদিক ব্রাহ্মণে কিন্তু ব্রাহ্মণ সাহিত্যগুলোতেও কিন্তু আমরা সেই রকম রচনা পেয়েছি, ঠিক আছে। এবং পরবর্তীকালে এই পুরাণ কি হচ্ছে এক পৃথক শ্রেণীর ধর্মীয় সাহিত্যের সম্ভার হয়ে উঠেছে। আমাদের হিন্দুদের কাছে বিশেষ করে পুরাণকেও কিন্তু আমরা বিরাট একটা মর্যাদা দিই। তার মধ্যে যেমন ভাগবত পুরাণ যেমন বৈষ্ণবদের কাছে এক বিরাট
ঐতিহ্যের পুরাণ বা বিরাট শ্রদ্ধার একটি পুরাণ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে বিভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে, অনেক অনেক কাহিনী বর্ণিত হয়েছে, আপনারা যদি পড়ে থাকেন অবশ্যই জানবেন। তারপর কি বলছে, তারপর আমরা তৈত্তিরীয় আরণ্যকে, মনু এবং যাজ্ঞবল্ক্য সংহিতায় এবং ভাগবতের 6 জন পুরাণ বিশারদের কথা, যেমন অরুণী, কশ্যপ, সাবর্ণী, অকৃতবর্ণ, শংসপায়ন এবং হারিত নাম উল্লেখিত। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কয়েকজন পুরাণ বিশারদের নাম বলো, বা একজন পুরাণ বিশারদের মধ্যে কে, অরুণী, কাশ্যপ, সাবর্ণী, অকৃতবর্ণ, শংসপায়ন ও হারিত নাম উল্লেখযোগ্য, অর্থাৎ এদের নামগুলো কিন্তু বেশ উল্লেখযোগ্য। এবং অগ্নিপুরাণে একটি উক্তি আছে যে সুত লোমহর্ষণ ব্যাসের কাছে পুরাণ শিক্ষা করেছেন। সুত লোমহর্ষণ এই ব্যাসের কাছে, এই ব্যাস কিন্তু আমাদের সেই বেদব্যাসী কিন্তু, এবং তার শিষ্যদের তৎবিষয়ে উপদেশ দিয়েছে। এবং গৌতম ধর্মসূত্রে সেখানে বলা হয়েছে, গৌতম ধর্মসূত্র কোন বেদের জানেন? গৌতম ধর্মসূত্র সবার তো জানা উচিত, ঋগ্বেদ, তাই তো নাকি? যাই হোক, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। বৈদিক সাহিত্য ক্লাস নেবে পরের দিন, কাল বা পরশু ক্লাস নেবে দুর্গামোহন স্যার, দুর্গামোহন মন্ডল। যাই হোক, তাও বলা হয়েছে যে রাজকার্য পরিচালনায় বেদ, বেদাঙ্গ, স্মৃতি এবং পুরাণের অনুশাসন কিন্তু মান্য করা রাজার অত্যন্ত কর্তব্য। তারপরে আপস্তম্ভ ধর্মসূত্রে অনুক্ত নামা নামে কোনো পুরাণের 2টি শ্লোক এবং ভবিষ্যৎ পুরাণের একটি শ্লোক উদ্ধৃত হয়েছে, এবং উদ্ধৃত শ্লোকগুলি বর্তমান কোনো পুরাণে পাওয়া না গেলেও সেই জাতীয় শ্লোক অবশ্যই অনেক পুরাণে পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা মূল পুরাণের যে আলোচ্য বিষয় বা কোন কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু বলব। একটা পুরাণের সাধারণ ধারণা তৈরি হলো, কী কী আলোচনা আছে সেগুলো আমরা বলছি। দেখুন, পুরাণ সম্পর্কে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন বক্তব্য দিয়েছে। আমি এতক্ষণ ধরে বললাম অগ্নিপুরাণ থেকে শুরু করে আমরা তৈত্তিরীয় আরণ্যক, শতপথ ব্রাহ্মণ, কোথায় পাইনি, সমস্ত জায়গায় মোটামুটি পেলাম। তবুও আমরা এখন এই ছান্দোগ্য উপনিষদের একটা যেমন কথা বললো যে পঞ্চম বেদ নামে অভিহিত করা, যে শতপথ ব্রাহ্মণের উল্লেখ আছে যার, তারপরে কি হচ্ছে পুরাণ সম্পর্কিত কিছু উক্তি, যেখান থেকে উক্তিগুলো পরীক্ষা আসে। ধরুন এই যে পুরাণস্য কল্পস্য পুরাণানি বিদুর বুধা, এটা কিন্তু মৎস্য পুরাণে আছে। তারপর পুরাণ নবম ভবতী, যাস্কাচার্যের মত। তারপরে মহাভারতে আছে অত্রাপ্য উদাহরন্তি ইতিহাসম পুরাতনম, এই কথাটি কিন্তু আছে। তারপরে পুরা পূর্বস্মিন কালে ভব, হলায়ুদের কথা আছে। তারপর মৎস্য পুরাণে আবার একটি উক্তি আছে, পুরাণেষু ইতিহাসে অয়ং পঠ্যতে, অয়ংটা কিন্তু লুপ্ত, ইতিহাস অয়ং পঠ্যতে বেদ বাদিবিহি, এটাও কিন্তু মৎস্য পুরাণের কথা। অর্থাৎ এগুলি ছাড়া যে আর কেউ বলেনি এমনটা নয়, এছাড়াও কিন্তু অনেক ব্যক্তি অনেক কথা বলেছে, সেগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়, এগুলো কিছু কিছু জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে, সেগুলো কিন্তু জানতে হবে। এছাড়া অর্থশাস্ত্রে কী বলেছে, মনু সংহিতায় কী বলেছে, সেগুলোও জানতে হবে। সেগুলো আমি পয়েন্ট করে দেবো, আমি কিছু কিছু বলছি। ধরুন আমরা পুরাণগুলি যে রচয়িতা রূপে আমরা সবাই জানি যে বেদব্যাসকেই বলা হয়, কেননা বেদব্যাসী কিন্তু সমস্ত পুরাণগুলিকে বলে না যে 18টি পুরাণ, তারপরে উপপুরাণ থেকে শুরু করে, উপপুরাণগুলির মধ্যে একটু সন্দেহ আছে তার মতবাদ নিয়ে, কিন্তু রামায়ণ ধরে মানে মহাভারত থেকে শুরু করে পুরাণগুলি সবই কিন্তু তার লেখা বা তার রচনা, এমনটাই মনে করা হয়। মৎস্য পুরাণে কোনো একটা স্থানে এই কথা উল্লেখ আছে, পুরাণম সর্বশাস্ত্রাণং প্রথমং ব্রহ্মণা স্মৃতম, অর্থাৎ এই কথা পুরাণম সর্বশাস্ত্রাণং প্রথমং ব্রহ্মণা স্মৃতম। তারপর বলছে কি, আবার ভারতের ঐতিহ্য অনুসারে ব্যাসদেবী হচ্ছেন পুরাণ সমূহের রচয়িতা। যেমন ভারতীয় ঐতিহ্য আমরা বলি অষ্টাদশ পুরাণানি কৃত্বা সত্যবতী সুতা পশ্চাৎ ভারতমাখ্যানম চক্রী তদুপ বৃংহিতম, এই কথা কিন্তু উল্লেখ করেছে। আবার কারো কারো মতে পুরাণ কিন্তু বেদের মতোই অপৌরুষীয়, মানে কেউ কেউ বলে থাকেন, মানে সবাই তো নয়, কেউ কেউ বলে থাকেন যে বেদের মতো অপৌরুষীয় কিন্তু এই পুরাণগুলি। ঠিক আছে, তারপরে আবার কেউ কেউ বলে থাকেন পাশ্চাত্য পণ্ডিতরা আবার এই সম্পর্কে তো তারা দ্বিমত পোষণ করবে, একদম সোজা কথা। কেননা অপৌরুষ আবার কী করে হয়, মানে কেউ দেখলো আর হঠাৎ করে পুরাণ হয়ে গেল, বা হঠাৎ করে জ্ঞান চলে আসে, এবং পুরাণের মধ্যে এমন এমন কথা লেখা আছে যেগুলো কখনো একজন জ্ঞানী ব্যক্তির বা একজন মহান ব্যক্তির বা একজন ঈশ্বরের বাণী হতে পারে না, এমনটা মনে করা হয়। ঠিক আছে, তাই এগুলো মোটামুটিভাবে কোনো একজন দ্রষ্টা বা কেউ করেননি, এগুলো আসলে লেখা হয়েছে বিভিন্ন ধাপে ধাপে, কোনো একজন ব্যক্তিও লেখেননি, এটা লেখা হয়েছে বহু মানুষের রচনা এবং অনেক মানুষের সংযোজন, এটাই কিন্তু, এবং বেশিরভাগটা কল্পনা প্রসূত, মানে সবটাই যে সত্যি বা ইতিহাস ঘটেছে এমনটা নয়, এখানে কিন্তু অনেকটা কল্পনা প্রসূত ঘটনাও আছে। এবং রচনাকাল সম্পর্কে আমরা বলি, পুরাণগুলি কিন্তু ভাই বিশেষ সময়ে বিশেষভাবে রচিত হয়েছে, সবগুলো কিন্তু একসাথে রচিত হয়নি বা একভাবে রচিত হয়নি, এটা কিন্তু বিভিন্ন সময় কালের বিবর্তনে কালে 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 কিন্তু এগুলো রচিত হয়েছে, তাই এগুলো কিন্তু মনে রাখতে হবে।
তারপর পুরাণের বৈশিষ্ট্য পড়তে লাগবে। পুরাণের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা স্বর্গশ্চ প্রতি স্বর্গশ্চ বংশমন্বন্তরাণি চ বংশানুচরিতম চৈব পুরাণম পঞ্চলক্ষণম। তাহলে পুরাণের যে 5টি লক্ষণ সেটাও কিন্তু আমাদের জানতে হবে, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। এর মধ্যে থেকে পয়েন্ট করে দিল, বললো স্বর্গ শব্দের অর্থ কি। স্বর্গ শব্দস্য অর্থ সৃষ্টি, সৃষ্টি। प्रतिसर्ग, प्रतिसर्ग किम, प्रतिसर्ग किम, प्रतिसर्ग अर्थ বাংলা বলবো। प्रतिसर्ग অর্থ হচ্ছে, प्रतिसर्ग শব্দের অর্থ হচ্ছে প্রলয়ের পর পুনঃ সৃষ্টি, অর্থাৎ পুনঃ সৃষ্টি হচ্ছে প্রতিসর্গ। এবং বংশ কি, বংশ বলতে কি হচ্ছে দেবতা এবং ঋষিদের বংশের কথা বলা হচ্ছে, এবং সেই বংশের বর্ণনা হবে বংশ বলতে সেই বংশ। অর্থাৎ আমরা জানি যে পুরাণের মধ্যে বিভিন্ন ঋষিদের বংশ, বংশানুচরিত এবং তারা কে কি করেছে সেই সমস্ত আলোচনা আছে। তারপরে স্বর্গ প্রতিসর্গের কথা আলোচনা আছে, এগুলো হচ্ছে পুরাণের কথা। মন্বন্তরে মনুর পরিবর্তনের কথা বলা আছে, মনুর কথা বলা আছে, কতগুলো মনু আছে। আমাদের এখন কত নম্বর মনু চলছে জানেন সবাই? এটা কোন মনু আছে আমাদের এখন, কোন মনু এই যুগে, কলি যুগে? সবাই কিন্তু জানে, আমরা মনুর সংহিতায় পড়েছি। কোন মনু এখন? বৈবস্বত মনু। জানতে হবে তো আমরা কোন যুগে আছি, কোন মনু আমাদের এই করেছে, সেটা তো জানতে হবে। যাই হোক, বৈবস্বত মনু, বৈবস্বত মনুর কথা আমরা পড়িনি মনু সংহিতাতে। বৈবস্বত মনু কিন্তু এখন এই কলিযুগের আছে মনু। যাই হোক, তারপরে কি বলছে, বংশ মানে কি দেবতা এবং ঋষিদের বংশ বর্ণনা করা হয়। তারপরে মন্বন্তর, মন্বন্তর বলতে কি বোঝাচ্ছে? মন্বন্তর বলতে মনু পরিবর্তন। প্রত্যেকটা যুগে কিন্তু মনু পরিবর্তন হয়েছে, এবং প্রত্যেক মনু এসে কি করেছে? মনু এসে কিন্তু আমাদের এই জগতে বিদ্যা বা জ্ঞান দান করেছে। এবং কেমন জ্ঞান দান করেছে? কিভাবে মানে চলতে হবে, আমাদের কোন কোন আচার পালন করতে হবে, কোন বেদ পাঠ করতে হবে, এই সমস্ত নানা রকম মন্তব্য বা সমস্ত কিছু কিন্তু আছে, তার কাজকর্ম ছিল। আর 5 নম্বরে কি বলছে? বংশানুচরিতম। বংশানুচরিতম অর্থাৎ এই যে 5 নম্বর বংশানুচরিত, কাদের বংশ? অর্থাৎ রাজবংশের ইতিহাস কথা। যেমন আমরা দেখুন গুপ্ত যুগের কথা বায়ু পুরাণে পাচ্ছি। এই বায়ু পুরাণে কিন্তু বায়ু পুরাণের মধ্যে আমরা গুপ্ত যুগের কথা পাচ্ছি। আপনারা যদি বায়ু পুরাণ পড়ে থাকেন সেখানে গুপ্ত যুগের কথা আছে, ঠিক আছে। তারপরে আরো অনেক অনেক পুরাণে কিন্তু বিভিন্ন কাহিনী আছে, অর্থাৎ সেই ইতিহাসটাও কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ পুরাণ যে একেবারে ফেলনা তাও নয়, আমাদের প্রাচীন যুগের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু পুরাণটা অত্যন্ত প্রয়োজন। প্রাচীন যুগের নিয়মাবলী, একটা মানুষ কতগুলো করে বিয়ে করত, ঠিক আছে। তারপরে দেবতাদের সাথে নাকি ভগবানের খুব ভালো সম্পর্ক ছিল। আসলে ওই দেবতা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ওই দেবতারা কারা? তাদেরকে আমরা পরবর্তীকালে দেবতা বানিয়েছি, নাকি আদৌ দেবতা ছিল, আদৌ কোনো কিছু সম্পর্ক ছিল? সেগুলো কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। যাই হোক, তারপরে বলছে ভাগবত পুরাণের আগে একটা কথা আছে। যেমন দেখুন এই বংশানুচরিত বললো যে রাজবংশের ইতিহাসের কথন বললো। এছাড়াও কিন্তু আরো অনেক অনেক বিষয়, যেমন দেবতা প্রতিষ্ঠার কথা, ব্রত কথা, ঠিক আছে। তারপরে বর্ণাশ্রম বিভাগের কথা আছে, শ্রাদ্ধের কথা আছে, দান ধর্মের কথা আছে, আরো অনেক ইষ্টপূর্তির কথা আছে, বিভিন্ন যজ্ঞের কথা আছে, আর বিভিন্ন ব্রত কথা। যত ব্রত কথা কোথা থেকে আসে? সমস্ত ব্রত কথা কিন্তু আমরা এই পুরাণ থেকে পাচ্ছি। পুরাণে বলছে লক্ষ্মীর ব্রত করো, অমুকের ব্রত করো, সরস্বতীর ব্রত করো, অন্যের ব্রত করো, দুর্গা ব্রত করো, বিভিন্ন রকম ব্রত আছে। এবং ব্রত কথা নিয়ে একজন পিএইচডি করেছে আমার পরিচিত একজন, টপিকটার নামটা কি, পুরাণে ব্রত কথা, এরকম একটা কিছু হবে। বাংলাতেই বোধহয় কাজটা করেছিল। আপনারা শোধগঙ্গাতে সার্চ করলে দেখতে পাবেন যদি জানার ইচ্ছে থাকে। শোধগঙ্গা, সেখানে গিয়ে পুরাণে ব্রত কথাগুলো সার্চ করলে পাওয়া যাবে। হয় ইংরেজিতে করেছে, না হলে বাংলাতে কিছু একটা করেছে, যাই হোক মনে পড়ছে না। ওই কাজটা দেখলে আপনারা দেখতে পাবেন যে কত রকমের ব্রত কথা যে আমাদের পুরাণে আছে বলে বোঝানো যাবে না। তারপরে ভাগবত পুরাণেও কিন্তু পুরাণে আবার 10টি লক্ষণ পাওয়া যায়। স্বর্গ, বিসর্গ, বৃত্তি, রক্ষা, অন্তর, বংশানুচরিত, সংস্থা, হেতু, অপাশ্রয়। অর্থাৎ এই যে বিষয়গুলো এখানেও কিন্তু আমাদের ভাগবত পুরাণের অনুসারেও কিন্তু পুরাণে এতগুলি লক্ষণ, ঠিক আছে। স্বর্গ বিসর্গ এই নিয়ে একটা বড় আছে, মানে শ্লোক আছে, সেটা কিন্তু আপাতত জানার প্রয়োজনে ওইটুকু জানলেই হবে, কেননা এখান থেকে ওরকম কোশ্চেন আসে না। তারপরে এবার বিষয়বস্তুগুলো যে সম্পর্কে আমরা জানি যে পুরাণের বিষয়বস্তুগুলো কি এবং সেখানে কাহিনী বা রচয়িতাই বা কারা, এগুলো তো মোটামুটি আমরা জেনেছি যে এই পুরাণগুলি আমরা ব্রহ্মার থেকে পেয়েছি। তারপরে সেগুলোকে বিশেষ করে আবার মনে করা হয় যে সব বেদব্যাস লিখেছেন। এবং এই ইতিহাস এবং পুরাণের মধ্যে পার্থক্য কী, এগুলো একটু জেনে রাখা প্রয়োজন। এগুলো কোশ্চেন আসে না, তবু একটু জেনে রাখা প্রয়োজন। বলছে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা, আর পুরাণ হচ্ছে সুদূর
সুদূর অতীতের ঘটনা, ঠিক আছে, সুদূর অতীত মানে শুধুমাত্র আজকের দিনের বা 10 বছর আগের 5 বছর আগের না, 1000 বছর আগের ঘটনাও কিন্তু থাকে। আর ইতিহাসের ঘটনায় কিন্তু অতদিনের ইতিহাস থাকে না, কিছু কিছু থাকে বাট সবটা থাকে না। ইতিহাসের উপযোগ্য প্রাচীন বীর পুরুষদের বীরব্যঞ্জক কাহিনী, আর পুরাণের উপযোগ্য সৃষ্টি, ধর্ম, আচার, ব্যবহার, এই সমস্ত বিষয়কে কিন্তু বিশেষ করে বোঝানো হয়। ঠিক আছে, পুরাণের মধ্যে যেটা আছে আর এর মধ্যে যেটা আছে এইটুকু শুধু পার্থক্য। পুরাণের মধ্যে ইতিহাস পাচ্ছি, পুরাণের মধ্যে আমরা ধর্ম সংস্কার পাচ্ছি, পুরাণের মধ্যে আমরা উপযোগ্য যে সৃষ্টি, ঠিক আছে, আচার বিচার ব্যবহার এই সমস্ত কিছু পাচ্ছি। কিন্তু আমরা ইতিহাসে কিন্তু আচার ব্যবহার ধর্ম এগুলো পাচ্ছি না, আমরা শুধু ওই রাজাদের ইতিহাস, বীর পুরুষদের ইতিহাস এগুলোই বিশেষ করে জানতে পারছি। তারপরে পুরাণের রচনাকাল বলতে কিন্তু পুরাণের একটা সময় বা একটা রচনাকাল বলা যায় না। পুরাণের রচনাকাল মোটামুটিভাবে অনুমান করা হয় যে খ্রিস্টপূর্ব ওই মানে মোটামুটি 4th থেকে 7ম শতক এই সময়টাকে মনে করা হয়। কিন্তু তার পূর্বে যে পুরাণ রচিত হয়নি তার কি প্রমাণ আছে? কারণ এগুলো সবই কিন্তু অনুমান করা হয়, অনুমানের দৃষ্টিতে। কেননা বেদের পরবর্তীকালে কিন্তু ব্রাহ্মণ সাহিত্য এসছে, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, তারপরে উপনিষদ। যেহেতু উপনিষদ হচ্ছে বেদের একদম অন্তিম পর্যায়ে, যে অন্তিম পর্যায়ে কি হয়েছে মানে যেখানে বেদের মন্ত্রগুলোকে মানুষ বুঝতে শিখেছে, সেগুলোকে ব্যবহার করার পরে, অ্যাপ্লাই করার পরে, সেগুলোকে কাজে লাগিয়েছে, সমস্ত কিছু করার পরে যখন জানতে পারলো যে না, এই জগতে আমরা যা কিছু দেখছি, যা কিছু পাচ্ছি, এগুলো সব কিছু আমাদের নয়, তখন সে নিজেকে জানার চেষ্টা করছে, সো অহং, ঠিক আছে, তত্ত্বমসি বা অহং ব্রহ্মাস্মি, এই সমস্ত কথাগুলি কিন্তু তখন চলে এসেছে। তাই যাই হোক, তাহলে আমরা সেই রচনাকাল সম্পর্কে যদি অনুমান করা হয়, খ্রিস্টপূর্ব 4th থেকে 7মটাই মনে করা হয়। কারণ এটা অনেকেই মনে করে মোটামুটি ওই খ্রিস্টপূর্ব 4 থেকে 500 সাল আগে এই ঘটনাগুলি ঘটেছে বা এরকম লেখালেখি শুরু হয়েছে আর কি। তারপর পুরাণের বিভাগ, পুরাণকে আমরা জানি একটা মহাপুরাণ বলে, একটা উপপুরাণ বলে, অর্থাৎ পুরাণকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, মহাপুরাণ, উপপুরাণ। মহাপুরাণ আমরা কটা পাচ্ছি 18টা, আর উপপুরাণের সংখ্যা কিন্তু প্রায় প্রচুর। অনেকে উপপুরাণকে 18টা বলে থাকে, কিন্তু বর্তমানে উপপুরাণ প্রায় 100 কাছাকাছি আছে, ঠিক আছে। যাই হোক, সেগুলো কিন্তু স্বীকার করা যায় না এবং সবগুলোকে কেউ স্বীকার করে না। তো মহাপুরাণগুলি কি কি? বদত্রয়ম, মনে আছে এই লাইনটাকে আপনারা জানেন? বদত্রয়ম বা চতুষ্টয়ম, এই জিনিসগুলো মনে রাখার জন্য ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বৈষ্ণব পুরাণ, শৈব পুরাণ, ভাগবত পুরাণ, নারদীয়, মার্কণ্ডীয়, অগ্নিপুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বারাহ পুরাণ, ঠিক আছে, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। অর্থাৎ এইখানে যে পুরাণগুলির নাম বললাম, এরকম একটা লাইন ছিল, এরকম কিছু ছিল, সেই লাইনটা আমার মনে পড়ছে না। যাই লাইনটা থাকলে খুব ভালো মনে রাখা যায় ওটা, মানে কটা কি পুরাণ সবগুলি ভালো করে মনে রাখা যায়, ঠিক আছে। ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, এইভাবে সব পড়বা, যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ অনাপলিঙ্গ পুষ্কানি, তো মনে পড়েছে, হ্যাঁ মদ্বয়ম ভাদ্বয়ম ব্রত্রয়ম, মদ্বয়ম ভাদ্বয়ম ব্রত্রয়ম চতুষ্টয়ম, মানে হচ্ছে ত্রয়ম, মানে 3টে ব্রহ্মাণ্ড, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, আর হচ্ছে ব্রহ্ম বৈবর্ত, মানে 3টে হচ্ছে বয়রা ফেলা দিয়ে, আর চতুষ্টয়ম সেটা হচ্ছে বামন পুরাণ, বরাহ পুরাণ, তারপরে কি বামন, বরাহ, বিষ্ণু আর বায়ু। তাহলে এই যে 4টে ব দিয়ে, তারপরে মদ্বয়ম, ম দিয়ে 2টো আছে, মৎস্য পুরাণ, একটা কি পুরাণ? মার্কণ্ডীয়, মৎস্য মার্কণ্ডীয়। তারপরে মদ্বয়ম ভদ্বয়ম, ভ দিয়ে কি কি পুরাণ আছে? ভাগবত পুরাণ, আর একটা কি ভবিষ্য পুরাণ, তাহলে মদ্বয়ম হয়ে গেল, ভদ্বয়ম হয়ে গেল, মনে রাখার সহজ উপায়, মদ্বয়ম ভদ্বয়ম। তাহলে ম দিয়ে মান্ডুক্য, মৎস্য হয়ে গেল, ভ দিয়ে ভবিষ্য, ভাগবত হয়ে গেল। তারপরে কি ব্রত্রয়ম, তাহলে ব্রত্রয়মটা কি কি? ব্রহ্মাণ্ড, ব্রহ্ম, আরেকটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ, হ্যাঁ ব্রহ্ম বৈবর্ত হয়ে গেল। আর তারপরে কি অনাপলিঙ্গ পুষ্কানি, অ দিয়ে কি পুরাণ? অগ্নি পুরাণ, আর না দিয়ে নারদ পুরাণ বা নারদীয় পুরাণ। তারপরে প দিয়ে পদ্ম পুরাণ, তারপরে অনাপলিঙ্গ, লি দিয়ে লিঙ্গ পুরাণ, তাই তো, লিঙ্গ অনাপলিঙ্গ পুষ্কানি, এবার কু দিয়ে কুর্ম পুরাণ, আর স্প দিয়ে স্কন্ধ পুরাণ, আরেকটা কি আর কি শেষ তো নাকি হয়ে গেল। তাহলে এই হচ্ছে পুরাণের কথা।
এইবার এই পুরাণগুলির মধ্যে আবার ভেদ আছে, কোনটা কোন ধরনের পুরাণ সেটাও কিন্তু জানতে হবে। যেমন কি আমরা জানছি যে এই বিষয়টাকে বোঝাচ্ছে, যেমন কি ব্রহ্মপুরাণ, যেগুলোকে ব্রহ্ম বিষয়ক আলোচনা আছে, ব্রহ্মকে জানার বিষয়ে আলোচনা আছে, রাজস্বিক পুরাণ যেগুলো, যেমন এই কোনগুলো সেগুলো হচ্ছে ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, তারপর ব্রহ্ম বিবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ এবং বামন পুরাণ। অর্থাৎ এই পুরাণগুলিকে কিন্তু বিশেষ করে ব্রহ্ম বিষয়ক আলোচনা আছে, অর্থাৎ ব্রহ্ম বা জগতের সৃষ্টি বা ব্রহ্মের বিষয়ে আলোচনা বিশেষ করে আছে, এটাই মূল প্রধান। তারপরে বৈষ্ণব পুরাণ, যেগুলো ভাগবত পুরাণের অনুসারী, মানে ওদের মতনই, যেমন কোনগুলি ভাগবত পুরাণ পাওয়া যাচ্ছে, নারদীয় পুরাণ, মানে এগুলো তো সব বৈষ্ণব ধর্ম, বিষ্ণুকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপরে বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, তারপরে পদ্ম পুরাণ, তারপরে বরাহ পুরাণ। অর্থাৎ এই যে পুরাণগুলি আছে এই পুরাণগুলি কিন্তু বিশেষ করে বৈষ্ণবীয় পুরাণ, ঠিক আছে। এবং এখানে কোন এটারও বলে কতগুলি শ্লোক আছে বা কতগুলি স্কন্দ বা কাণ্ড, এই সমস্ত কিন্তু জানা প্রয়োজন, ঠিক আছে। যেমন ব্রহ্মপুরাণে কতগুলি শ্লোক আছে, মোটামুটি 14,000-এর কাছাকাছি। ব্রহ্মাণ্ড পুরাণের শ্লোক সংখ্যা কত? ব্রহ্মাণ্ড পুরাণের শ্লোক সংখ্যা কিন্তু 12,000। ব্রহ্ম বিবর্ত পুরাণে হচ্ছে 18,000। মার্কণ্ডেয় পুরাণে 7,000-এর কাছাকাছি। ওই 6,900 একদম অ্যাকুরেট হিসাব আসে না, ওই কাছাকাছিগুলো কিন্তু আসে 7,000। ভবিষ্য পুরাণে কত? 14,000। বামন পুরাণে কত? 6,000 শ্লোক, আর বাকিগুলো কিন্তু লুপ্ত হয়ে গেছে। ভাগবত পুরাণেও কিন্তু 18,000 শ্লোক। ভাগবত পুরাণ আর হচ্ছে ব্রহ্ম বিবর্ত পুরাণে কিন্তু 18,000 শ্লোক। এছাড়া আরেকটাতে আছে 18,000 শ্লোক, সেটা হচ্ছে গরুড় পুরাণে, ঠিক আছে। আর পদ্ম পুরাণে আছে 55,000 শ্লোক। বরাহ পুরাণে আছে 14,000 শ্লোক। বরাহ পুরাণে আছে 14,000 শ্লোক, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এছাড়াও কিন্তু আরও কিছু কিছু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিষ্ণু পুরাণে কটা শ্লোক? বিষ্ণু পুরাণে কিন্তু 6,000 শ্লোক। বিষ্ণু পুরাণ আর বামন পুরাণে কিন্তু কাছাকাছি, দুজনে কিন্তু 6,000 শ্লোক আছে। আর আরেকটা শ্লোক সংখ্যা আছে নারদীয় পুরাণ, সেটাও কিন্তু 25,000 শ্লোক। আরেকটা সবচেয়ে বেশি আছে কোন কোন পুরাণে জানা আছে শ্লোক সবচেয়ে বেশি? স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণের শ্লোক সংখ্যা কিন্তু 81,000, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে কিন্তু অগ্নি পুরাণের শ্লোক সংখ্যা কত? অগ্নি পুরাণটা ইম্পর্টেন্ট থাকতে পারে, অগ্নি পুরাণটার শ্লোক সংখ্যা আসতে পারে, বা বায়ু পুরাণের শ্লোক সংখ্যা আসতে পারে। এগুলো কিন্তু অগ্নি পুরাণে কিন্তু 14,000-এর কাছে মনে শ্লোক, না 14,000, 16,000 আছে, 16,000। মৎস্য পুরাণে 14,000 আছে। কুর্ম পুরাণে আছে 5,000 শ্লোক। মানে যেগুলো কিন্তু কম সেগুলো যে ইম্পর্টেন্ট নয় এমনটা নয়, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে বিষয়, আর যে এই মোটামুটি পুরাণের এই বিষয়গুলো মোটামুটি পড়তে হবে, আমি পরে পয়েন্ট করে দিয়ে দেবো, ওখানে সমস্যা নেই। এবং যে পুরাণের নামগুলি, ওই যে মদ্বয়ম ভদ্বয়ম চৈব ব্রতত্রয়ম বচতুষ্য, এই লাইনটা পরে পেলাম। অনাপলিঙ্গ পুষ্কানি পুরাণানি প্রচক্ষতি গেল। যাই হোক, সবগুলো। এবং উপপুরাণের সঙ্গে কটা? অনেকে মনে করে যে উপপুরাণ কিন্তু 18টা, কিন্তু এটা যদি অপশান আসে পরীক্ষায় 18টা, পরে যদি 50টা, এরকম কেন দেবে না? কারণ এই কোশ্চেন কখনোই দেবে না। এগুলো হচ্ছে মানে খুবই মানে কনফিউজ কোশ্চেন, তো এগুলো সমাধান হয়নি এখনো, ওই জন্য এই উপপুরাণটাকে বলা হয় না। যেমন গৌণ উপনিষদ আছে না, উপনিষদ যেমন আছে, যেমন আমি যেমন কাজ করছি পিএইচডির কাজে, সেটা হচ্ছে উপনিষদ নিয়ে কাজ করেছি, গৌণ উপনিষদগুলি। সেই গৌণ উপনিষদগুলিতে কিন্তু সংখ্যা কিন্তু প্রচুর। আমি যতগুলো পেয়েছি প্রায় 150 কাছে উপনিষদ পেয়েছি, 150। এবং সেই সংখ্যাটা কিন্তু বর্তমানে প্রায় 200 কাছাকাছি চলে গেছে গৌণ উপনিষদ। যাই হোক, অনেক উপনিষদকে কেউ স্বীকার করে, অনেকে করে না, সেই উপনিষদগুলিকে মান্যতা দেয় না। আমি যোগের উপরই উপনিষদ পেয়েছি প্রায় 15টা, ঠিক আছে। তারপরে বৈষ্ণব উপনিষদ আছে, এরকম অনেক অনেক উপনিষদ আছে। তারপরে কি আছে? ধরুন এই পুরাণগুলির বিশেষ বিশেষ ক্ষমতা বা বিশেষ বিশেষ বিষয়গুলো জানতে হবে। যেমন ব্রহ্ম বা ব্রাহ্ম, রাজসিক এবং রজগুণ প্রধান যে পুরাণগুলি আছে সেগুলি কি, এবং তাদের বিষয়গুলি বা কী আছে। ধরুন ব্রহ্মপুরাণের কথক কে, মানে সেই পুরাণটিকে কে বলছে এবং কে শুনছে বা কি, সেগুলো আমাদের জানতে হবে। ধরুন ব্রহ্মপুরাণ হচ্ছে কথক, মানে কে বলছে কথাকার, সে হচ্ছে লোমহর্ষণ, ঠিক আছে, লোমহর্ষণ। এর অন্য নাম কি? আদি পুরাণ। ব্রহ্মপুরাণকে কিন্তু আদি পুরাণও বলা হয়ে থাকে। শর্ট কোয়েশ্চেন আসতে পারে, ব্রহ্মপুরাণের অপর নাম কি? আদি পুরাণ। জগতের সৃষ্টি প্রলয়, বললাম না, ব্রহ্ম যেখানে আছে সেখানে সৃষ্টি এবং প্রলয়ের কথাই থাকবে, সেটাই কিন্তু আলোচনা করা আছে। তারপরে ব্রহ্মাণ্ড পুরাণে কি আছে? ব্রহ্মাণ্ড পুরাণে আছে সুত, সে হচ্ছে কথক, সুত হচ্ছে কথক, আর মূল বক্তা হচ্ছে বায়ু, ঠিক আছে। ব্রহ্মাণ্ড পুরাণের মূল বক্তা কিন্তু বায়ু। ব্রহ্মা উপদিষ্ট, বায়ু বিবৃত, মানে ব্রহ্মা উপদিষ্ট করছে আর বায়ু কিন্তু সেটা বলছে। এবং এখানে কি আছে? বিভিন্ন তীর্থের মাহাত্ম্য নিয়ে আলোচনা করা আছে। তারপরে গুপ্ত যুগের কথা বললাম, ঠিক আছে। বায়ুতে আছে, বায়ু পুরাণেও কিন্তু আমরা
ওই বিশেষ করে পাচ্ছি, মানে গুপ্ত যুগের কথা পাচ্ছি, কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণেও আছে গুপ্ত যুগের কথা, গুপ্ত রাজাদের কথা বর্ণনা করা আছে। তারপরে ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি আছে, এরও বক্তা কথা বলছে সুত, আর মূল বক্তা হচ্ছে নারায়ণ। ঠিক আছে, এখানে গণেশ এবং রাধাকৃষ্ণের বৃত্তান্ত আছে, বিভিন্ন মঙ্গল কাব্যের কথা আছে, তারপর শ্রীকৃষ্ণের বিভিন্ন কথাও কিন্তু এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাওয়া যায়। শুধুমাত্র রাধাকৃষ্ণের বৃত্তান্ত নয়, শ্রীকৃষ্ণের অন্যান্য বৃত্তান্তগুলো কিন্তু এখানে পাওয়া যায়। মার্কণ্ডেয় পুরাণে সুত হচ্ছে মার্কণ্ডেয়, বক্তাও মার্কণ্ডেয়। এখানে কিন্তু দুর্গা সপ্তশতী কথা উল্লেখ আছে, আমরা যেটা কি বলি চণ্ডী বলি তো নাকি? মার্কণ্ডেয় পুরাণে তো চণ্ডী পাওয়া গেছে নাকি অন্য কোথাও পাওয়া গেছে? চণ্ডী কোথায় পাওয়া যায়? চণ্ডীর কথা চণ্ডী পড়েছেন আপনারা সবাই? চণ্ডী মার্কণ্ডেয় পুরাণে কিন্তু পাওয়া গেছে, দুর্গা সপ্তশতীর কথা। তারপরে ভবিষ্য পুরাণে কি কত করছে সুত, মূল বক্তাকে ভব, আদম নোহার কাহিনী আছে। ঠিক আছে, মুঘল সাম্রাজ্য থেকে আধুনিক কলিকাতা নগরীর উল্লেখ এবং ব্রিটিশ রাজত্বের কথা, মানে সবই কিন্তু ভবিষ্য পুরাণে আছে, মানে ভবিষ্যতের কথা বলছে নাকি? ভবিষ্য পুরাণটা আমি এখনো পড়ে দেখিনি, মানে কোনো পুরাণই সেভাবে পড়িনি, অল্প অল্প একটুখানি দেখেছি, বিশেষ করে সব পড়া হয়নি, অল্প অল্প করে দেখেছি। যাই হোক, তাহলে আদম নোহার কাহিনী থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য সবই আছে কিন্তু এখানে, ব্রিটিশ রাজত্বের কথা সব বর্ণনা আছে। তাহলে দেখতে হবে 2040 বা 3000 সালে কি হয়, সেগুলো লেখা আছে নাকি ভবিষ্য পুরাণে। ভবিষ্য মালিকাতে যেমন আছে। তারপরে বামন পুরাণে গেছে পুলস্ত এবং বামনের কথা আছে। পুলস্ত হচ্ছে এখানে কথক, আর বামন হচ্ছে মূল বক্তাকার। এবং এছাড়া বৈষ্ণব পুরাণও এরকম আছে, শৈব পুরাণেও আছে। এগুলো বিশেষ কিন্তু উল্লেখযোগ্য না, এখান থেকে তেমন কোশ্চেন আসে না। ঠিক আছে, এইবার আমরা কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সাহিত্য, সংস্কৃত সাহিত্যে পুরাণের প্রভাব, মানে কোন সাহিত্যে কে কেমন রচনা করেছে, কোন পুরাণকে আশ্রয় করে কোনো ঘটনা লিখেছে, এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন কি কুমার সম্ভব কার লেখা? কালিদাসের লেখা। এবং কার্তিকের জন্মের বৃত্তান্ত, এটা কিন্তু পুরাণের প্রভাব রয়েছে। কার্তিকের জন্মের কথা আমরা কোন পুরাণে পাই, জানা আছে কারণ? হ্যাঁ, যেখানে শিব পার্বতীর কথা উল্লেখ থাকবে। স্কন্দ পুরাণে তো আছেই এই বর্ণনা, স্কন্দ পুরাণেও আছে, তার পূর্বে আরেকটা পুরাণে পাওয়া যায়। আচ্ছা, স্কন্দ পুরাণের আরেক নাম কি লিঙ্গ পুরাণ নাকি আলাদা? লিঙ্গ পুরাণ আলাদা না স্কন্দ পুরাণ আলাদা না একই? বলতে পারবেন কেউ? গৌরী আছে না বেরিয়ে গেছে? নেটওয়ার্কের মধ্যে ডিস্টার্ব হচ্ছে কারো কারো, আসছে জয়। হ্যাঁ, আমাকে বলছেন গৌরী আপনার তো বনি, গৌরীকে জিজ্ঞেস করছি না, ও মাঝে মাঝে ডিস্টার্ব হয় তো ওই জন্য ওকে জিজ্ঞেস করছি। যাই হোক, ঠিক আছে। তারপর কি বলছে দেখুন, যেমন কুমার সম্ভবের কাহিনী আমরা কালিদাস লিখছে, এটা মহাকাব্য শ্রেণী, কার্তিকের জন্মের বৃত্তান্ত কথা আছে। শ্রীকণ্ঠ চরিত মহাঙ্ককের লেখা, শিব ও কর্তৃক ত্রিপুরাসুরের বধের কথা আছে। মাল্যচরিত আছে, সেটা ভাষ্যের লেখা। মালবিকাগ্নি মিত্র কালিদাসের লেখা, বিক্রমোর্বশীয়ম কালিদাসের লেখা, অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা। এবং এই ঘটনাগুলি কার কার আশ্রয়ের ভিত্তিতে আছে, যেমন মালবিকাগ্নি মিত্র হচ্ছে শুঙ্গ বংশের কাহিনী আছে, কালিদাসের পূর্ব উর্বশীর কাহিনী বিক্রম উর্বশীয়মে। তারপরে কালিদাস যে অভিজ্ঞান শকুন্তলম পদ্মপুরাণের শকুন্তলা উপাখ্যান থেকে কিন্তু নিয়েছে, ওখানে শকুন্তলায় কিন্তু এত কথা কিচ্ছু লেখা নেই। আমি পদ্মপুরাণ দেখেছিলাম, কিন্তু পদ্মপুরাণ এত বিশ্রী পুরাণ, মানে কি বলবো, খুবই বাজে বাজে লেখা পদ্মপুরাণে। তো দেখে আর ভক্তি নেয় না পড়তে, মানে হয়তো যারা কামরসে পরিপূর্ণ তাদের ভালো লাগবে, তাছাড়া অন্য কোনো সাধারণ ব্যক্তিদের সাত্বিক গুণের জন্য বা ব্যক্তিদের ভালো লাগবে, রজগুণে সম্পন্ন ব্যক্তিদের অবশ্যই ভালো লাগবে। সেখানে বিভিন্ন রকম প্রেম কাহিনী, কামরস, বিভিন্ন লীলা কাহিনীর কথা লেখা আছে, এবং যা তা লেখা পদ্মপুরাণে। ভালো জিনিস কিছু পাওয়া মুশকিল ওখানে। তারপর কি উত্তরাঞ্চলিত, সেটাও কিন্তু পদ্মপুরাণে প্রয়োগ হয়েছে। ভগবতী, চণ্ড কৌশিক নাটক হেমিশ্বরের লেখা, এগুলো অতটা পরিচিত নয় হরিশ্চন্দ্রের কাহিনী উপলক্ষে। হরবিজয় আছে রত্নাকরের, শিবের অন্ধকাসন নিধন নিয়েও আছে। এছাড়া আরও অনেক কাহিনী আছে, এরকম কয়েকটা কাহিনী উল্লেখ করা হলো যে এটা কোন পুরাণ থেকে এসছে, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। তারপরে আরও কয়েকটি বাংলা সাহিত্যে পুরাণের বাংলা সাহিত্যে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। যেমন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, এটা কার লেখা? মালাধর বসুর লেখা, ভাগবত পুরাণের বিষয়। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, মানে এই জায়গাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা আধুনিক যুগের কথা তুলে ধরতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন গুরু চণ্ডীদাস, রাধাকৃষ্ণ বিষয়ের কাছে। মনসামঙ্গল বিজয়গুপ্ত ব্রহ্মবিবর্ত পুরাণের কাহিনী। চণ্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তী ব্রহ্মবিবর্ত পুরাণ। মদনভাষ্য রবীন্দ্রনাথ ঠাকুরের।
ঠিক আছে। মদন বর্ষ, এখানে কার ভস্যের কথা বলা আছে মনে আছে? কামদেব ভস্মিত হয়ে গেছিল, ভস্য হয়ে গেছিল কামদেব। কিসের জন্য? এই কাহিনীটা কুমার সম্ভব যারা পড়েছে তারা জানে। কুমার সম্ভব পড়া আছে না সবার? কুমার সম্ভব হ্যাঁ হ্যাঁ, যখন ধ্যানে মগ্ন ছিলেন শিব। হ্যাঁ বলো বলো। হ্যাঁ একদম, ওই যে কুমার সম্ভব ওই কাহিনীটা কিছুটা আছে এবং সেখানে বলা হচ্ছে যে উল্লেখ করা আছে যেরকম ওই সন্তুষ্টি করার জন্য যখন গেছিল, মানে ওই ঘটনাটা উল্লেখ করা আছে। সেখানেও কিন্তু মদন ভস্মীভূতের কথা বলা আছে এবং তাছাড়া অনেক অনেক জায়গাতে কিন্তু এই মদন ভস্মীভূতের কথা আছে, যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখেছেন। ঠিক আছে, মদন বর্ষ। তারপরে ব্রজাঙ্গনা, মধুসূদন দত্তেরও আছে, ভাগবতের প্রভাব। যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে কোশ্চেনগুলো ছিল। ঠিক আছে, এছাড়াও আরও কিছু কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন ওই বললাম যে কতগুলি কোন পুরাণে কতগুলি শ্লোক, এটা কিন্তু ভালো করে জানা প্রয়োজন। আমি সব পয়েন্ট আউট করে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কোন পুরাণে কতগুলি শ্লোক আছে একদম সহজে, এবং কোনটা কোন স্কন্ধে বিভক্ত এবং বিশেষ কাহিনী। যেমন অভিজ্ঞান শকুন্তলম, এখান থেকে দিতেই পারে যে অভিজ্ঞান শকুন্তলম কালিদাস কোথা থেকে পেল, পদ্মপুরাণের কাহিনী থেকে বা পদ্মপুরাণ থেকে। ঠিক আছে, তারপরে আসতে পারে পূর্বা উর্বশী বা বিক্রম উর্বশী এবং কালিদাসের, এরকম কিছু সাহিত্য ইতিহাস থেকে তো কোশ্চেন দিতেই পারে, তাই না? তখন কিন্তু এই জায়গাগুলো বা এই উপাখ্যানগুলো জানা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, তারপরে মৌর্য রাজবংশ ইতিহাস কোন পুরাণ থেকে পাচ্ছি আমরা, সেটা কিন্তু বিষ্ণু পুরাণে আছে। ঠিক আছে, তারপরে ভবিষ্য পুরাণে আমরা ভবিষ্য পুরাণের সম্বন্ধ যে কোন কোন কার সাথে সম্পর্কিত হতে পারে, যেমন কি ভবিষ্য পুরাণে বিশেষ করে কিন্তু ব্রহ্ম বিষয়ক আলোচনা আছে, ব্রহ্ম বিষয়ক আলোচনা, তারপরে আধুনিক যুগের কথা আলোচনা, এই সমস্ত বিষয় কিন্তু আছে। ঠিক আছে, তারপরে এই ধরনের কোশ্চেনটা হতে পারে যে কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ করে দিল বা কোনো একটা বিষয়ের উল্লেখ করে দিল, বললো যে কোন পুরাণে এই বিষয়টা বিশেষ করে আলোচনা হয়েছে। যেমন দেখুন শ্রী শ্রী চণ্ডীর উৎসব। চণ্ডীর উৎসব আমরা কোথায় পাচ্ছি? প্রথমেই বললাম যে মার্কণ্ডেয় পুরাণ, যে চণ্ডীর উৎসব, দুর্গা সপ্তশতীর কথা আছে উল্লেখ। তারপরে বলতে পারে যে আরও একটা কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনটা হলো, একটা দেখেছিলাম আগের দিন, কোনো একটা পুরাণ তুলে দিল, বললো যে এই পুরাণের মূল বক্তাকারকে বা এই পুরাণটি কে বলেছেন। আমরা জানি যে সবই তো বেদব্যাস লিখেছেন, সবই তো বেদব্যাস বলে গেছেন, কিন্তু তার ফলেও তো কেউ না কেউ বক্তা আছে, কেউ না কেউ শ্রোতা আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই পুরাণের এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। বলুন এবার পুরাণে কোন কোন জায়গাতে আপনাদের সমস্যা হয়, যেসব জায়গাগুলো বললাম।